পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে লখনৌ ট্যুরের এই ভিডিওতে আপনাকে স্বাগত। সমস্ত জায়গাগুলি আমরা লখনৌতে লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমেই ঘুরেছিলাম, কখনো টোটোতে, কখনো ওলাতে, আবার কখনো লখনৌর মেট্রোর আনন্দ নিয়েছিলাম। দুদিনের লখনৌ ট্যুরের জন্য আমরা রিটায়ারিং রুম বুক করেছিলাম। এটি এসি রিটায়ারিং রুম ছিল। আমরা এই ট্যুরে লখনৌ, বেনারস, প্রয়াগরাজ বা এলাহাবাদও লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমেই ঘুরেছিলাম। তার ভিডিওগুলিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। আর একটা রিকোয়েস্ট আপনাদেরকে, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি এই রকম আরো অনেক ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও বানাতে উৎসাহিত হব। আমরা হাওড়া থেকে 12369 কুম্ভ এক্সপ্রেস ধরে লখনৌ পৌঁছেছিলাম। এই ট্রেনটি হাওড়া থেকে দুপুর 1টার সময় ছেড়ে পরের দিন সকাল 7:30 নাগাদ লখনৌতে পৌঁছায়। প্রায় 18 ঘন্টা মতো জার্নি। তবে আমাদের ট্রেন লেট করায় আমরা রাত 8টা নাগাদ লখনৌতে পৌঁছাই। সেই জন্যই ওই দিনটাতে আমরা আর কিছুই করতে পারিনি। রাত্রেবেলা ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল থেকে আমরা আমাদের লখনৌ ট্যুর শুরু করেছিলাম। कृपया मुस्कुराइए, आप लखनऊ में हैं। পরের দিন সকালবেলা প্রথমেই ছোলে ভাটুরে দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। লখনৌ স্টেশনের উল্টো দিকে অনেক খাবার দাবারের দোকান আছে। 2 পিস ছোলে ভাটুরের দাম নিল 60 টাকা। ব্রেকফাস্ট সেরে এবারে বেরিয়ে পড়লাম লখনৌর সাইট সিন করতে। আজ আমাদের যাত্রা শুরু হলো লখনৌ মেট্রো করে। লখনৌ রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে লখনৌ চারবাগ মেট্রো রেলওয়ে স্টেশনটি আছে। আর মেট্রো রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই একটি ছোট রাম মন্দির আছে। প্রথমে সেটা দেখেই আজকে জার্নিটা শুরু করলাম। চারবাগ মেট্রো স্টেশন থেকে গেলাম কেডি সিং মেট্রো স্টেশনে। ভাড়া নিল 20 টাকা পার পার্সন। লখনৌতে মেট্রোর ভাড়া 10 টাকা থেকে শুরু হয়। বর্তমানে কিন্তু লখনৌর মেট্রো সার্ভিসটি দুটি পার্টে ডিভাইডেড। একটি হচ্ছে লখনৌর ওল্ড পার্ট, যেদিকে সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলি আছে, এই দিকে এখনো মেট্রো সার্ভিসটি চালু হয়নি। আর অন্যটি হলো নিউ লখনৌ, যেদিকে মেট্রো সার্ভিসটি চালু আছে। প্রথম দিন আমরা নিউ লখনৌর বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখব। কেডি সিং মেট্রো স্টেশনে নেমে আমরা একটি টোটো করলাম হনুমান ধাম মন্দিরের জন্য। 3 জনের 40 টাকা নিল। সময় লাগলো 5 মিনিট। মেন রাস্তার ধারেই এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের ভিতরে রাম, লক্ষণ, সীতা মূর্তি দেখতে পাওয়া যাবে এবং বেশ বড় একটি হনুমানজির মূর্তিও আছে। আর আলাদা করে একটি শিব মন্দিরও আছে, যেখানে আপনি চাইলে বাবা মহাদেবের মাথায় জলও ঢালতে পারবেন। তারপর আমরা হনুমান ধাম মন্দির দেখে চললাম লখনৌর মোস্ট ফেমাস রেসিডেন্সি দেখতে। হনুমান মন্দির থেকে 1.5 কিলোমিটার রাস্তা। টোটোতে 2 জনে 40 টাকা নিল। রেসিডেন্সির টিকিট পার হেড 25 টাকা। বাচ্চা যদি 10 বছরের নিচে হয় তাহলে কোনো টিকিট লাগবে না। উত্তরপ্রদেশের লখনৌ শহরে রেসিডেন্সিটি ব্রিটিশ আমলে গোরা সৈনিকদের ঘাঁটি ছিল। সিপাহী বিদ্রোহের সময় এই রেসিডেন্সির মধ্যে প্রায় 3000 ব্রিটিশ সৈনিকরা বসবাস করত। এই রেসিডেন্সিটি নবাব আসাফউদ্দৌলার তত্ত্বাবধানে নির্মাণ কাজ শুরু হয় 1780 থেকে 1800 সালের মধ্যে। পরে নবাব সাদাত আলী খান এটি সম্পন্ন করেন। রেসিডেন্সিটি ইউরোপীয় এবং ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। এই কমপ্লেক্সটি 33 একরেরও বেশি জায়গা নিয়ে বিস্তৃত। লখনৌ রেসিডেন্সিটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এবং রেসিডেন্সিটি প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর ভেতরে একটি মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামটি প্রতি শুক্রবার দিন বন্ধ থাকে। আর এই মিউজিয়ামটিতে ঢুকতে আলাদা করে কোনো এন্ট্রি ফি লাগে না। আশা করি দেখেই বুঝতে পারছেন এই রেসিডেন্সিটি বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, তাই হাতে বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে আসতে হবে। রেসিডেন্সির ভেতরে অনেক কিছু দেখার আছে, তার মধ্যে বেগম কোঠি অন্যতম। 1780 থেকে 1800 সালের মধ্যে নবাব আসাফউদ্দৌলা এবং নবাব দ্বিতীয় সাদাত আলী খানের রাজত্বকালে বেগম কোঠি নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে এটি নবাব নাসিরউদ্দিন হায়দারের ইউরোপীয় স্ত্রী, যিনি বিলাইতি বেগম নামে পরিচিত, তার বাসস্থানে পরিণত হয়। রেসিডেন্সি দেখার পরে এবারে আমরা চললাম 76 মঞ্জিল দেখতে। রেসিডেন্সি থেকে 1.5 কিলোমিটার রাস্তা। টোটোতে এক একজনের 10 টাকা করে ভাড়া নিল। 76 মঞ্জিল বা আমব্রেলা প্যালেস লখনৌর গৌরবময় অতীতের প্রতীক হিসাবে বর্তমানে দাঁড়িয়ে আছে। এই প্রাসাদের মাথায় একটি ছাতার মতো আর্কিটেকচার আছে, সেই জন্যই এটাকে 76 মঞ্জিল বলে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় 76 মঞ্জিল বিদ্রোহীদের প্রধান সদর দপ্তর হয়ে ওঠে এবং বিদ্রোহ পতনের পরে এই প্রাসাদটি পুরোপুরি ভাবে অব্যবহৃত এবং অবহেলায় পড়ে থাকে। বর্তমানে এই প্রাসাদের কিছু অংশে সরকারি অফিস আছে, বাকি পুরো প্রাসাদটাই পরিত্যক্ত এবং দেখার মতো এখানে কিছুই নেই। তাই লখনৌ বেড়াতে গেলে 76 মঞ্জিল যাওয়া আমি একদমই রেকমেন্ড করব না। 76 মঞ্জিল থেকে আমরা একটি অটো নিলাম লালবাগের উদ্দেশ্যে। 10 টাকা করে পার হেড নিল। এই লালবাগে আছে শর্মাজি কি চায়ের দোকান। অনেকের কাছে নাম শুনেছি, তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি। আমরা এখানে নিয়েছি কুল্লার কি চায়ে। এই চাটা হচ্ছে 30 টাকা। অনেকটা চা, মাখন বান, নর্মাল চা। দোকানের নামটা ফেমাস, ওই জন্য আমরা খেতে এসেছি।
চা আর পান রুটি আর কি বলবে, তাও নর্মাল একই ব্যাপার। তারপরে লাঞ্চ করার জন্য আমরা লখনৌর খুবই পরিচিত দুটি দোকানের সামনে এলাম। একটি হলো দস্তার খান, অন্যটি হলো নওসাদ জান। এই দুটি দোকানই হজরতগঞ্জ এলাকায় পড়ে। আমরা দস্তার খান থেকে লাঞ্চ করেছিলাম। খাওয়ার পরে বুঝতে পারছি যে লোক গালোটি কাবাব কেন করছে। গালোটি কাবাবটা এত সুন্দর টেস্ট, আর তার সঙ্গে এটা খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে মিশে যাচ্ছে। দারুণ টেস্টি লাঞ্চ করার পরে আমরা এবার চললাম গোমতী রিভারের কাছে হনুমান সেতু মন্দির দেখতে। দস্তার খান থেকে টোটোতে করে গেলাম, এক একজনের 20 টাকা করে ভাড়া নিল। এই মন্দিরটি এখানে খুবই প্রসিদ্ধ একটি মন্দির। কথিত আছে যে যারা এই মন্দিরে হনুমান দর্শন করতে আসতে পারবেন না, তারা চিঠি পাঠিয়েও ভগবানকে তাদের ইচ্ছার কথা জানাতে পারেন। তাই প্রত্যেক বছর এখানে কয়েক হাজার চিঠি আসে, যা হনুমানজিকে উৎসর্গ করে তারপর তা মাটিতে পুঁতে ফেলা হয়। এই মন্দিরটিও বেশ বড় এবং ভিতরে সমস্ত ধর্মীয় বই পাঠও করা যায়। মন্দিরটি দর্শন করার পরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম লখনৌ আরো দুটি মোস্ট ফেমাস জায়গা দেখতে। একটি হলো ইউপি দর্শন পার্ক আর অন্যটি হলো আম্বেদকর মেমোরিয়াল পার্ক। এই দুটি পার্কই একই জায়গায় লোকেটেড। আমরা প্রথমে দেখে নিলাম ইউপি দর্শন পার্ক। হনুমান সেতু মন্দির থেকে 5 কিলোমিটার রাস্তা। এখান থেকে আমরা একটা ওলা বুক করেছিলাম, 100 টাকা ভাড়া নিয়েছিল। ইউপি দর্শন পার্কের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা এবং 12 বছরের নিচে হলে 50 টাকা। আর এই পার্কটি সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে। ইউপি দর্শন পার্ক হলো লখনৌ's ফার্স্ট ওয়েস্ট টু ওয়ান্ডার পার্ক। এই পার্কের মধ্যে ইউপির 16টি বিখ্যাত জায়গার স্মল রেপ্লিকা তৈরি করা হয়েছে এবং সেই রেপ্লিকাগুলি তৈরির জন্য ফেলে দেওয়া লোহার টুকরো, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, নাট বল্টু, সাইকেলের ফ্রেম ইত্যাদি জিনিসের ব্যবহার করা হয়েছে। এই পার্কের মধ্যে যে সমস্ত বিখ্যাত জায়গার রেপ্লিকাগুলি আপনারা দেখতে পাবেন সেগুলি হলো ঝাঁসি ফোর্ট, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির, রাম মন্দির, মহাপরিনির্বাণা টেম্পল, রাধারানী মন্দির, তাজমহল ইত্যাদি। ইউপি দর্শন পার্ক দেখে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপরে আমরা চললাম আম্বেদকর মেমোরিয়াল পার্ক দেখতে। আম্বেদকর পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পার্সন এবং এই পার্কটি প্রত্যেক দিনই 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। লখনৌ এর সবচেয়ে সুন্দর পার্কগুলির মধ্যে ডক্টর আম্বেদকর মেমোরিয়াল পার্ক অন্যতম। এই পার্কটি প্রায় 107 একরেরও বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে, তাই এখানে ঢুকলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে। পার্কের ভিতরে ডক্টর আম্বেদকরের মূর্তি, বিভিন্ন ভাস্কর্য ছাড়াও সবুজে ঘেরা বাগান, ঝর্ণা, জগিং ট্র্যাক, ফুড কোর্ট ইত্যাদি আরো বহু জিনিস আছে দেখার। পার্কটি দেখে এবারে আমরা চললাম হজরতগঞ্জের দিকে। অটোতে করে আম্বেদকর মেমোরিয়াল পার্ক থেকে হজরতগঞ্জ আসতে 20 টাকা পার পার্সনের জন্য ভাড়া নিল। প্রসঙ্গত বলে রাখি, আম্বেদকর মেমোরিয়াল পার্কের কাছাকাছি আরো অনেকগুলি পার্ক আছে, যেমন জনেশ্বর মিশ্রা পার্ক, ডক্টর রাম মনোহর লোহিয়া পার্ক, গোমতী রিভার ফ্রন্ট পার্ক ইত্যাদি। তবে এই পার্কগুলির ভিতরে দেখার মতো সেরকম কিছুই নেই, সাধারণ গাছপালা দিয়ে সাজানো পার্ক, তাই এইগুলি আমরা ভিজিট করিনি। হজরতগঞ্জ হলো লখনৌর যে সমস্ত শপিং করার বেস্ট জায়গাগুলি আছে তার মধ্যে অন্যতম। হজরতগঞ্জে লখনৌর বিখ্যাত চিকেন কারির জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়, আর এখানে লখনৌর ম্যাক্সিমাম বড় বড় এবং ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকানও আপনারা দেখতে পাবেন। আমরা হজরতগঞ্জের কাছে একটা জায়গা থেকে পানিপুরি খাচ্ছি। ওখানে 5টা ডিফারেন্ট ফ্লেভার আছে, ঠিক আছে, হিং, খট্টা, মিঠা, কালা, পিলা কি সব বলছিল, সব আছে। আমি টেস্ট করে দেখছি। 20 টাকায় 5টা। যে রয়্যাল ক্যাফে বলে একটা দোকান আছে হজরতগঞ্জে, মেট্রো স্টেশন আছে ঠিক তার পাশে। এই দোকানটা কিন্তু এখানকার খুব ফেমাস দোকান এবং এখানেও কিন্তু খুব ভালো কুলফি পাওয়া যাচ্ছে এবং বাস্কেট চাট বা কটোরি চাট যেটাকে বলে সেটাও পাওয়া যাচ্ছে। আমরা এবার হজরতগঞ্জ থেকে একটি অটোতে করে আমিনাবাদ পৌঁছালাম। ভাড়া নিল 3 জনের 60 টাকা। আমিনাবাদ হলো লখনৌ এর আরেকটি মার্কেট প্লেস, যেখানে প্রচুর লোকাল দোকানপত্র দেখতে পাবেন এবং খুব ভালো শপিং করার জায়গাও বটে। আমরা এই আর একটা দোকানে দেখছি, ওখানে আবার মিরর ওয়ার্ক করা আছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। এই মিরর ওয়ার্ক জর্জেটের চিকন কারি গুলো নিচ্ছে, এটাও কিন্তু মেশিন ওয়ার্ক, এগুলো 300 টাকা করে নিচ্ছে। বড় বড় সাইজের আছে, যেরকম সাইজ চাইবেন পেয়ে যাবেন। আর কটনের গুলো দেখছি, কটনের গুলো হচ্ছে 250 করে। আর আমিনাবাদে জিনিসপত্রের দাম বেশ কিছুটা কম, তাই এখানে সস্তায় জিনিসপত্র কেনাকাটি করা যেতে পারে। চিকনকারীর জিনিসপত্র ছাড়াও এখানে বিভিন্ন ধরনের আতর, জামা, জুতো ইত্যাদি বহু রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর আমিনাবাদে আছে লখনৌর ফেমাস কয়েকটি খাবারের দোকান, সেগুলি হলো প্রকাশ কি কুলফির দোকান, টুন্ডে কাবাবের দোকান আর ওয়াহিদের বিরিয়ানির দোকান। আমরা প্রথমে খেলাম ওয়াহিদের বিরিয়ানি, তারপরে টুন্ডে কাবাবিতে এবং সবশেষে প্রকাশ কি কুলফি খেয়ে দিনটা শেষ করলাম। এরপরে আর একটা টোটো নিলাম লখনৌ স্টেশনের রিটায়ারিং রুমে আসার জন্য। 10 টাকা করে এক একজনের ভাড়া নিল। আমরা আমিনাবাদেই ডিনার করে নিয়েছিলাম, তাই ফিরে এসে ফ্রেশ হয়ে সোজা ঘুম। এইভাবেই আমাদের প্রথম দিনটি শেষ হলো।
আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা আবার চা খাচ্ছি সকালবেলায়, আর আমরা এখন কুল্লারে চা খাচ্ছি। এই কুল্লারের চা হচ্ছে 15 টাকা করে নিচ্ছে, আর নর্মাল যদি কাপে নেন তাহলে 10 টাকা করে নিচ্ছে। কালকে গলিটার মধ্যে ব্রেকফাস্ট করেছিলাম। এটা হচ্ছে লখনৌতে চারবাগ মেট্রো স্টেশন আছে, ঠিক তার উল্টো দিকের গলি। আজ লখনৌতে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা লখনৌয়ের পুরনো ঐতিহাসিক জায়গাগুলি এক্সপ্লোর করতে চলেছি। আজ দেখব বড়া ইমামবাড়া, ভুলভুলাইয়া, শাহী বাউলি, রুমি দরওয়াজা, ক্লক টাওয়ার, শাহী তালাব, সতখন্ডা, ছোটা ইমামবাড়া, পিকচার গ্যালারি, আমিনাবাদ মার্কেট ইত্যাদি। তাই প্ল্যান অনুযায়ী দিনের শুরুতে প্রথমে চারবাগ রেলওয়ে স্টেশনের বাইরে থেকে একটি অটো ধরে আমরা পৌঁছে গেলাম চক। লখনৌয়ের চারবাগ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ চক 5.5 কিলোমিটার মতো রাস্তা, 20 মিনিট মতো সময় লাগলো। ভাড়া নিল 15 টাকা করে। লখনৌতে এই চক হচ্ছে মেন ক্রসিং পয়েন্ট, আর এখানে নেমে বাঁদিকে একটি রাস্তা ধরে 2 মিনিট মতো হাঁটলেই আর একটি ক্রসিং আসবে। সেইখান থেকে অন্য একটি টোটোতে করে ঐতিহাসিক জায়গাগুলিতে পৌঁছাতে হবে। কিন্তু সকাল থেকে বেরিয়ে এখনো ব্রেকফাস্ট করা হয়নি, তাই সবার আগে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য আমরা ওল্ড লখনৌর খুবই পরিচিত একটি মিষ্টির দোকান রাধেলাল সুইটসে ঢুকলাম। এদিকে বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে রাধেলাল। ওখান থেকে আমাদের সকালের খাবার দাবারটা খেলাম, মিষ্টি কচুরি টচুরি খেয়েছি। এবার এই মুখটা থেকে একটা অটো হোক টোটো হোক নেবো ইমামবাড়া যাওয়ার জন্য। এরপর এখান থেকে টোটো ধরে চললাম আজকে আমাদের প্রথম গন্তব্য বড়া ইমামবাড়ার উদ্দেশ্যে। রাধেলাল সুইটস থেকে বড়া ইমামবাড়া 2 কিলোমিটার মতো রাস্তা, টোটোতে সময় লাগলো 10 মিনিট। বড়া ইমামবাড়া ঢোকার ঠিক আগেই আছে লখনৌয়ের বিখ্যাত রুমি দরওয়াজা, তাই আমরা প্রথমে রুমি দরওয়াজাটা দেখে নিলাম। রুমি দরওয়াজা লখনৌ শহরের লাজপত নগরের হুসেনাবাদ ট্রাস্ট রোডের ওপরে অবস্থিত। 60 ফুট লম্বা এবং দরজাটি 1784 সালে তৎকালীন আওয়াধের নবাব আসাফউদ্দৌলার নির্দেশে এটি নির্মিত হয়েছিল। রুমি দরওয়াজাকে পুরনো লখনৌর প্রবেশদ্বারও বলা হয়। এরপরে আমরা রুমি দরওয়াজা পেরিয়ে বড়া ইমামবাড়ার ভেতরে ঢুকলাম এবং টিকিট কেটে নিলাম। এখানে বড়দের 50 টাকা করে এবং বাচ্চাদের 25 টাকা করে কাটতে হয়। আর মনে রাখবেন এই টিকিট কিন্তু ফেলবেন না, কারণ এই টিকিটটা দেখালেই আপনারা ছোটা ইমামবাড়াতে এবং পিকচার গ্যালারিতে ঢুকতে পারবেন, তখন আর আলাদা করে টিকিট কাটতে হবে না। লখনৌর বড় ইমামবাড়া কিন্তু শুধুমাত্র শুক্রবার দিন বেলা 11টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। ইমামবাড়ার ভেতরে ঢোকার আগে আপনারা যদি চান যে আপনাদের ভারী ব্যাগটা এখানে রেখে দিয়ে যাবেন, তাহলেও সেটাও রেখে দিয়ে যেতে পারেন। এখানে ব্যাগ রাখার জন্য 5 টাকা করে নিচ্ছে, আর ভেতরে আলাদা করে চপ্পল রেখে কিন্তু মেইন প্রেমিসেসে ঢুকতে হয়, সেই জন্য সেখানে জুতো রাখার জন্য 10 টাকা করে নিচ্ছে, আর ভেতরে টয়লেটও আছে, টয়লেটের জন্য 5 টাকা করে নিচ্ছে। বড়া ইমামবাড়াতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিশাল ফুলের বাগান, তার ভেতরে এই কমপ্লেক্স আছে। এই কমপ্লেক্সের মধ্যে বড়া ইমামবাড়া ছাড়াও ভুলভুলাইয়া, শাহী বাউলি, আসিফি মসজিদও আছে। মেন গেট দিয়ে ঢুকতেই ডান দিকে প্রথমে বিশাল আকার আসিফি মসজিদ চোখে পড়বে, আর তার পাশেই আছে বড়া ইমামবাড়া। এখানে ঢুকতেই অনেক গাইড আপনাকে ছেকে ধরবে। আমি গাইড নিয়েছিলাম 150 টাকার বিনিময়ে। ওনারা একই সঙ্গে একটা বড় গ্রুপ তৈরি করে তারপরে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখান। বড়া ইমামবাড়া আসিফি ইমামবাড়া নামেও পরিচিত। ভারতের লখনৌতে অবস্থিত এই ইমামবাড়া কমপ্লেক্সটি 1784 সালে আওয়াধের নবাব আসিফউদ্দৌলা তৈরি করিয়েছিলেন। বড়া মানে বড়, আর ইমামবাড়া হলো আজাদারি উদ্দেশ্যে শিয়া মুসলিমদের দ্বারা নির্মিত একটি মাজার। বড়া ইমামবাড়ার মধ্যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে ভুলভুলাইয়ার মধ্যে প্রবেশ করা যায়। বিখ্যাত ভুলভুলাইয়া তৈরি হয়েছিল শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এরই মধ্যে অসংখ্য করিডোর আর দরজা আছে, সবগুলোই কিন্তু একই রকম দেখতে। প্রত্যেকটি করিডোরের শেষে 4টি করে রাস্তা আছে, এর মধ্যে কেবল একটাই সঠিক। আর ইতিহাস বলে বেরোনোর রাস্তা জানা না থাকলে বাকি জীবনটা নাকি এখানেই কাটাতে হবে, তাই ভেতরে বিনা গাইডে প্রবেশ নিষেধ। এরপরে আমরা চলে এলাম বড়া ইমামবাড়ার পাশে শাহী বাউলি দেখতে। লখনৌয়ের নবাব আসাফউদ্দৌলা, যিনি আওয়াধের 4র্থ নবাব ছিলেন, তিনি যেসব অন্যান্য ইমারত তৈরি করেছিলেন তার মধ্যে একটি হলো শাহী বাউলি। এই ইমারতটি একটি বড় কুয়োর চারপাশে নির্মিত হয়েছিল। প্রথমে বড় ইমামবাড়ার নির্মাণ কাজের জন্য জল সংরক্ষণের কাজে এই জলাধারটি খনন করা হয়েছিল। পরে আসাফউদ্দৌলা এখানে একটি ভবন নির্মাণ করার ইচ্ছা পোষণ করেন, সেই ভবনটাই হলো শাহী বাউলি। বাওয়ালির যে এন্ট্রান্স গেট আছে, এইখানটা এলে এন্ট্রান্স গেটের পুরো রিফ্লেকশনটা জলের উপরে পড়ছে।
তারপরে আমরা এখান থেকে বেরিয়ে একটি টোটো ধরি এবং ওল্ড লখনৌর বাকি ঐতিহাসিক জায়গাগুলি দেখে নিই। 50 টাকা নিয়েছিল টোটো ভাড়া। টোটো থেকে নেমে প্রথমে দেখে নিলাম ক্লক টাওয়ার। লখনৌয়ের ক্লক টাওয়ারটি হুসেনাবাদ ক্লক টাওয়ার নামেও পরিচিত। ব্রিটিশ আমলে লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ কুপারের আগমন উপলক্ষে নবাব নাসিরউদ্দিন হায়দার 1827 থেকে 37 এর মধ্যে এই ক্লক টাওয়ারটি নির্মাণ করেছিলেন। ক্লক টাওয়ারটি 221 ফুট লম্বা এবং 13 ফুট চওড়া। এরই পাশে আছে শাহী তালাব। হুসেনাবাদ হেরিটেজ জোনের মধ্যে যে জায়গাগুলি পড়ে তার মধ্যে শাহী তালাব অন্যতম। 180 বছরের পুরনো এই শাহী তালাব বা দ্য রয়্যাল পন্ডের পিছনে যে লাল ভবনটি দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হলো পিকচার গ্যালারি। এর পাশেই আছে সাতখান্ডা প্রাসাদ। লখনৌয়ের হুসেনাবাদে অবস্থিত এই প্রাসাদ 1842 সালে অওয়াধের তৃতীয় সম্রাট মোহাম্মদ আলী শাহ নির্মাণ করেছিলেন। এই সাতখান্ডা টাওয়ারটির বিশেষত্ব হলো প্রতিটি তলার কোণ পরিবর্তিত হয়েছে এবং খিলানের গঠনও পরিবর্তিত হয়েছে। সাতখান্ডা এরিয়ার মধ্যে ঢোকা যায় না, তাই আমরা দূর থেকেই দেখেই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে চললাম এবং 1 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ছোটা ইমামবাড়ার কাছে। এখানেই টোটো আমাদেরকে নামিয়ে দিল এবং তাকে 50 টাকা দিয়ে ছোটা ইমামবাড়ার ভেতরে চললাম। আগেই বলেছি বড়া ইমামবাড়ার যে টিকিটটি আছে সেটি দেখালেই ছোটা ইমামবাড়াতে আর টিকিট কাটতে লাগে না, তাই বড়া ইমামবাড়ার টিকিটটি দেখিয়ে এখানে প্রবেশ করলাম। ছোটা ইমামবাড়ার প্রেমিসেস এর মধ্যে মোহাম্মদ আলী শাহ ও তার মায়ের সমাধিও রয়েছে। মেন ইমামবাড়ায় ইসলামিক ক্যালিগ্রাফিতে কুরআনের আওয়াত দিয়ে বাইরের অংশটি খুব সুন্দর করে সজ্জিত করা হয়েছে। ছোটা ইমামবাড়ার ভেতরেও একজন সিকিউরিটি গার্ড থাকেন। উনি ছোটা ইমামবাড়ার বিভিন্ন জিনিসগুলি ঘুরিয়ে দেখিয়ে দেন। তার জন্য কোনো ফিক্সড চার্জ নেই, আপনার ইচ্ছা অনুযায়ী উনাকে বকশিস দিতে পারেন। এরপর ছোটা ইমামবাড়া থেকে হাঁটা পথে চলে গেলাম পিকচার গ্যালারি দেখতে। পৌঁছাতে 2 মিনিট মতো সময় লাগলো। হুসেনাবাদ পিকচার গ্যালারিটি 1838 সালে আওয়াধের তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহর শাসনকালে নির্মিত হয়েছিল। প্রাথমিক কালে পিকচার গ্যালারিটি 12 দাড়ি নামে পরিচিত ছিল, যার অর্থ হলো 12টি দরজা। তবে এই ভবনটি নবাব মোহাম্মদ আলী শাহের গ্রীষ্মকালীন বাড়ি হিসাবেই কাজ করত। তবে সময়ের সাথে সাথে 12 দাড়ি হয়ে উঠেছে হুসেনাবাদ পিকচার গ্যালারি বা লখনৌয়ের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান। লখনৌয়ের এই ঐতিহাসিক ভবনটিতে প্রায় 30টি সিঁড়ি পেরিয়ে দোতলায় উঠতে হবে, সেখানেই পিকচার গ্যালারিটি অবস্থিত। গ্যালারির মধ্যে আওয়াধের নবাবদের পোর্ট্রেট, তখনকার দিনের বিভিন্ন সামাজিক অবস্থা ও তার জীবনধারাকে তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামটির ভিতরে গাইড নিয়ে ঢুকতে হয়। আমাদের কাছে 60 টাকা নিয়েছিল। পিকচার গ্যালারির পাশেই গলিতেই টেরেসটা আছে, এখান থেকে তো খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকেও আপনারা সব জিনিসগুলো দেখতে পাবেন। এই যে শাহী তালাব আমরা দেখছিলাম, এইদিকে আছে শাহী তালাব, ওইদিকে আছে সাতখান্ডা টাওয়ার, ওইদিকে আছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের ঠিক পিছন দিকে আছে বড়া ইমামবাড়ার যে মসজিদটা, সেটা। এখান থেকেও রুমি দরওয়াজা দেখতে পাওয়া যাচ্ছে। এই টেরেসটা থেকেও ছোটা ইমামবাড়াটাও খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে পিকচার গ্যালারি দেখা শেষ করে আমাদের কাছে আরো কিছুটা সময় ছিল, তাই ভাবলাম যে আরেকবার আমিনাবাদ মার্কেটে ঘুরে তারপর হোটেলে ফিরবো। 1800 শতকের শেষের দিকে লখনৌয়ের আমিনাবাদ মার্কেটটি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। আমিনাবাদ বাজারে বিভিন্ন ধরনের শপিং এর জিনিসপত্র পাওয়া যায়, যেমন লখনৌয়ের চিকেন কারির কাজের জিনিস, বিভিন্ন ধরনের পোশাক, বাচ্চাদের জামা কাপড়, মহিলাদের চিকনের শাড়ি, পুরুষদের চিকনের কুর্তা ইত্যাদি। এছাড়াও এটি একটি বিশাল বড় মার্কেট। গলিতে গলিতে প্রচুর দোকান আছে, যেখানে কুর্তা, দুপাট্টা, জামা কাপড় ইত্যাদি বহু ধরনের জিনিস পাওয়া যায়। তারপর চারপাশটা একটু ঘোরাঘুরি করে কিছু জিনিসপত্র কেনাকাটি করে আবার লখনৌ চারবাগ স্টেশনের কাছে ফিরে আসি, কারণ লখনৌয়ে রিটায়ারিং রুমেই আমাদের রুম নেওয়া ছিল। আর রাতের খাবারটা আমরা স্টেশন চত্বরের লোকাল দোকানগুলি থেকে কিনে নিয়েছিলাম। আর এইখানেই আমাদের 2 রাত 2 দিনের লখনৌ ট্যুর শেষ হলো। তবে এই ট্যুরে আমরা বেনারস এবং প্রয়াগরাজও গিয়েছিলাম, তাই পরের দিন সকালবেলা লখনৌ থেকে চেক আউট করে বেনারসের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনাদের মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।